শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপচারিতায়। বিষয় হিসেবে আমরা আজকে বেছে নিয়েছি অবশ্যই সাম্প্রতিক বিষয়, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। কথা বলবার জন্য আমার সঙ্গে তিনজন প্যানেল মেম্বার রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমার সঙ্গে রয়েছেন ইমরান এ চৌধুরী, পলিটিক্যাল অবজারভার। ধন্যবাদ ইমরান ভাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, লেবার অ্যাক্টিভিস্ট। থ্যাংক ইউ বাবুল ভাই ফর জয়নিং আস। থ্যাংক ইউ। এবং লাস্ট বাট নট লিস্ট আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন মাহফুজুর রহমান মিশু, স্পেশাল করেসপন্ডেন্ট ফর যমুনা টেলিভিশন। মিশু, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকের প্যানেলে যাদেরকে আলোচক হিসেবে এনেছি, আমাদের চেষ্টা থাকবে যে আজকে এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক আলোচনা তো অবশ্যই থাকবে যেহেতু একটি রাজনৈতিক বিষয়, তারপরে আমরা চেষ্টা করব আমাদের দর্শকদের জন্য আজকে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরবার জন্যে। প্রথমেই আমি শুরু করতে চাই মাহফুজুর রহমান মিশুর আপনার কাছে জানতে চাই যে 12 দিন আগে রাশিয়ার এই ইনভেশন ইউক্রেনের উদ্দেশ্যে, সেখান থেকে আজকে পর্যন্ত আমরা যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি যে সেখানে রাজনৈতিক আলাপচারিতা বা রাজনৈতিক নেগোসিয়েশন, পলিটিক্যাল নেগোসিয়েশন মোটামুটি ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে রাশিয়া এবং ভারত এবং চীনের বর্তমানে যে জিওপলিটিক্যাল একটা অ্যাট্রাকশন এবং জিওপলিটিক্যাল একটা অ্যাটাচমেন্ট রয়েছে, বিশেষ করে বাংলাদেশের জন্য। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে রাশিয়া, ভারত এবং চীনের যে সমস্ত অবদান রয়েছে বা যে সমস্ত প্রজেক্ট তারা বাংলাদেশের জন্য ফান্ড করছেন, সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আজকে বাংলাদেশের এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অবস্থানটাকে আপনি কিভাবে দেখছেন, এবং বাংলাদেশের বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন ধরনের আভাস দেওয়া হচ্ছে? না, ধন্যবাদ আপা। বাংলাদেশের যে অবস্থান সেটি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আসলে স্পষ্ট করার একটি সুযোগ পেয়েছে। আপনারা জানেন যে জাতিসংঘে যে ভোটাভুটি হয়েছে সেখানে বাংলাদেশ অ্যাবস্টেইন করেছে, অর্থাৎ বাংলাদেশ ভোট দেয়নি। এখন সেটির অর্থ কি বা সেটি বাংলাদেশ কেন করলো সেটা নিয়ে সরকারের অবস্থান আমরা জানতে চেয়েছি বিভিন্ন সময়। বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তিনি যে যুক্তিটা আমাদেরকে দেখিয়েছিলেন যে বাংলাদেশ এখানে এমন একটা পরিস্থিতিতে রয়েছে যে এই ইস্যুতে বাংলাদেশ আসলে এটাকে কান্ট্রি স্পেসিফিক ইস্যু হিসেবে দেখছে এবং সেই কারণে বাংলাদেশ ভোটদান থেকে বিরত থেকেছে। এটি হচ্ছে সরকারের অফিসিয়াল ভাষ্য। তার বিপরীতে এই ভাষ্যর সমর্থনে পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী বিভিন্ন সময় তারা যেমনটি বলেছেন যে তারা আসলে বাংলাদেশ আসলে শান্তির পক্ষে এবং বাংলাদেশের ফরেন পলিসির যে মূল কথা, ফ্রেন্ডশিপ টু অল, মেলাইস টু নান, বাংলাদেশ আসলে সেটি অব্যাহত রাখার চেষ্টা করেছে। এটি হচ্ছে সরকারের অবস্থান। কিন্তু আমরা যেমনটা বুঝি সেটি হচ্ছে যে ধরেন বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু বলা রয়েছে যে পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো রাষ্ট্র, জাতিগোষ্ঠী বা কোনো গোষ্ঠী যদি নিপীড়নের শিকার হয় তাহলে বাংলাদেশ সেই নিপীড়নের প্রতিবাদ করবে, অর্থাৎ নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে কথা বলবে। ফলে এটি হচ্ছে একটা আপনি যদি সাংবিধানিক দিক দিয়ে বলেন তাহলে এটিও কিন্তু এক ধরনের নৈতিকভাবে বাংলাদেশ যারা নির্যাতিত হবেন তাদের পক্ষ নেওয়ার কথা ছিল। এটি হচ্ছে একটা বাস্তবতা। আবার আমরা যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পররাষ্ট্রনীতি এবং যেটি তিনি জাতিসংঘে প্রথম দেওয়া ভাষণে যেটি স্পষ্ট করেছিলেন, সেখানেও কিন্তু তিনি এই কথা স্পষ্ট করে বলছেন যে সে সময় তিনি বলেছেন যে পৃথিবী আসলে দুভাগে বিভক্ত। একদিকে হচ্ছে শোষিত জনগোষ্ঠী, আরেকদিকে শোষকরা। বাংলাদেশ সব সময় শোষিতদের যারা শোষিত জনগোষ্ঠী তাদের পক্ষে থাকবে। ফলে মোরালি কিন্তু সেই জায়গাটা আমরা হয়তো বা রাখতে পারেনি সরকার যে কোনো কারণে। এটি হচ্ছে একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যে কূটনীতিতে আসলে চিরস্থায়ী বন্ধুত্ব অথবা চিরস্থায়ী শত্রুতা বলে কিছু নেই। কিন্তু সে জায়গায় আমরা যদি বাংলাদেশের বাস্তবতা দেখি, বিশেষ করে মুক্তিযুদ্ধের কথা যদি আমরা ভাবি, তাহলে রাশিয়ার প্রতি বাংলাদেশের যে একটি বাড়তি কৃতজ্ঞতা থাকার কথা সেটি বাংলাদেশ হয়তোবা শো করার চেষ্টা করেছে। তার বিপরীতে রূপপুর নিউক্লিয়ারের মতো মেগা প্রকল্প চলছে, বাংলাদেশের জ্বালানি খাতে রাশিয়ার আরো ইনভেস্টমেন্ট রয়েছে, বাংলাদেশ গম, সয়াবিন সহ অন্যান্য বিভিন্ন খাদ্যশস্যের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল, সেটি একটি অংশ। আবার এর বিপরীতে আমরা যদি কোয়াড বলি,
ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের বিশাল যে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের বাজার, বাংলাদেশি প্রবাসী তাদের সঙ্গে কৌশলগত সম্পর্ক, নানা কারণে বাংলাদেশ হয়তো আসলে কোনো পক্ষকেই এই মুহূর্তে কি বলা যায় আপনার ঠিক অসমর্থন করতে চায়নি। সেই কারণে হয়তো বাংলাদেশ ভোটদান থেকে বিরত থেকেছে। মিশু, ফলে এটি বাংলাদেশের খুবই কৌশলী অবস্থা, এবং সম্ভবত এটি ছাড়া এই মুহূর্তে সাময়িক লাভের বা হিসাব করলে অন্য কিছু করারও হয়তো ছিল না। অবশ্যই সেটা আমরা বুঝতে পারছি। মিশু, আসবো আবার আপনার কাছে। আমি ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া আপনার কাছে আসতে চাই। My first question to you would be, Babul Bhai, this issue has been in existence since possibly 2014. And so since 2014 to 2022, when West were actually aware that Ukraine, the population of Ukraine possibly is in two folds. One is supporting, having the Western values and joining NATO, and other part of Ukraine wants to remain with the Russian value and with Russian kind of umbrella. And although West is saying that Ukraine has the right to decide whether they want to join NATO or not, but at the same time we can understand what Russia is feeling in terms of possibly feeling threatened by Ukraine joining NATO, them becoming more powerful, and West kind of surrounding Russia more with Ukraine if they are able to join NATO. At the same time, Ukraine is possibly the biggest pathway for Russia to supply gas and oil to Western countries, to Europe. So all these issues being in existence for such a long time, why was it that European Union, USA and NATO, they were trying to negotiate with Ukraine, with Russia, not to invade Ukraine? Do you think that's a naive position for the West to take? Anawar Babul Miah. Ji, yes. Babul Bhai. Yeah, sorry, can you hear me? Yes. I don't think that the proposition that Sorry, Babul Bhai, we possibly have to unmute you. Thank you. Yes, we can hear you now. Thank you. I don't think the proposition that anybody is naive here is going to run. The fact is that following on from the 2014 deadline, the timeline, the annexation of Crimea, and the circumstances of Donbass, where the eastern part of Ukraine set out specifically in Donetsk and Luhansk, where they set out that they were aligned more to Russia rather than Ukraine. The dynamics, of course, did change. And it's not the case that the Western powers are actually concerned about any Russian incursion. It's the other way around. It was the West that wanted to maintain an expansion of it to be able to counter the possible potential threat, albeit possibly later from and to be able to counterbalance it. That is something that they want to make sure that they have there. We know the fact that Ukraine is in a very, as you highlighted, a very strategic place where you have the Black Sea, where you have the route pipeline, the routes, seaway routes coming out of the sea through the Bosphorus Sea. It means that Ukraine, for a number of reasons, is a very attractive country, a very sensitive country, requires a strategic look at by the West. And secondly, we need to make sure that West, the Russia, and the concern about the alliance between Russia and a China would create that would also impact on the West, particularly the United States, which relies heavily on the dollar. And lastly, they want is really a sort of unstable region where Russia is brave. Babul Bhai, I'm extremely sorry to stop you. I think there's a bit of difficulties in your line. I can't hear you properly. I would really appreciate if you could check your sound so that we can check, because it's very difficult to hear you. I'll come back. আমি ইমরান এ চৌধুরী আপনার কাছে আসতে চাচ্ছি।
সেম কোয়েশ্চেন টু ইউ। 12 দিন আগে রাশিয়া এই আগ্রাসন ইউক্রেনের বিরুদ্ধে, তার বেশ কিছুদিন আগে থেকে আমরা দেখেছি ইইউ, আমেরিকা যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ তারা আলাপ আলোচনায় বসবার চেষ্টা করেছেন, আলাপ আলোচনা সফল হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বেশ কিছু অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু তারপরে হঠাৎ করেই দেখলাম যে রাশিয়া ওভারনাইট তার সিদ্ধান্ত পাল্টে দিল। এবং তার পরবর্তীতে, তার আগে যখন এই নেগোসিয়েশন বা আলাপ চলছিল, দর কষাকষি চলছিল, তখন কিন্তু আমরা বারবার ইউএসএ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এবং ইইউ বিভিন্ন কান্ট্রিজের পক্ষ থেকে বারবার শুনতে পাচ্ছিলাম যে রাশিয়া যদি এই আগ্রাসী ভূমিকা থেকে সরে না আসে তাহলে বিভিন্ন ধরনের স্যাংশন বা বিধিনিষেধ আরোপ করা হবে পুতিনের বিরুদ্ধে, পাশাপাশি দেশটির বিরুদ্ধে। তারপরেও আমরা যখন দেখলাম যে পুতিনের এই ধরনের আগ্রাসী ভূমিকা নিয়ে তারা অগ্রসর হলো, তো সেক্ষেত্রে একই প্রশ্ন যদি আপনার কাছেও থাকে যে এটা কি ওয়েস্টার্ন কান্ট্রিজ বা পাশ্চাত্য দেশগুলো বুঝতে পারেনি যে দিস ইজ হোয়াট দ্য tactics or strategy that Putin is going to take? Thank you. It's a very long question. Let me just unpack you one by one. We have to understand that this game of chess has been going on for a very, very long time. Bear in mind that the United Socialist Soviet Republic was formed in 1921, and one of the 15 states that was the part of the USSR, ওটার একটা হচ্ছে আপনার ইউক্রেন। And Ukraine, 1991, when Soviet Union dilapidatedly broken into pieces by Maggie Thatcher, CIA, and the Ronald Reagan, তখনকার যে সিচুয়েশনটা ছিল, বিকজ তখনকার সিচুয়েশনে আফগানিস্তানের কমিটমেন্টে এবং জিওপলিটিক্যাল প্লেসমেন্টের জন্য রাশিয়া ওয়াজ ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন। রাশিয়া হ্যাড হিউজ ডেট, was 1/6 of the world জায়গা ল্যান্ড মাস ছিল রাশিয়ার। তো সেই পরিপ্রেক্ষিতে রাশিয়া কোল্যাপস করে গেল 1991-এ। বাট দিস রাইজ অফ রাশিয়া অ্যান্ড দিস রাইজ অফ পুতিন হ্যাজ বিন ইন দি ড্রয়িং বোর্ড ফর এ ভেরি ভেরি লং টাইম। বাংলায় একটা কথা আছে, বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে। তো যেটা হচ্ছে যে আপনি নেটোর যে মেইন প্লেয়াররা আছে, সিন্স দি নেটো ওয়াজ এস্টাবলিশড ইন 1949, it has a massive budget. You are looking at world defense budget হচ্ছে 1.958 trillion, almost reaching $2 trillion. Now এটার একটা huge chunk of money that goes into NATO. But bear in mind যে গত 5 থেকে 6 বছর যাবত NATO had been completely in a shamble because of the Trump government, A. B, the fallout in Syria. C, the plane, two of the planes, ironically, Russian plane and কি বলে যে আপনার টার্কিতে যে প্লেনের প্রবলেমগুলো হয়েছিল, যার ফলে Russia has emerged as a superpower. Now, আমি একটা বইতে পড়ছিলাম, one of the geopolitical analyst বেশ কয়েক বছর আগে লিখেছিল যে রাশিয়ার জন্য ইউক্রেন একটা মানে নিদ্রা যাবার জন্য এটা একটা হ্যান্ডিক্যাপ। It doesn't help Russia because strategically ইউক্রেন হচ্ছে আপনার predominantly Russian USSR এর bread basket ছিল, because with 6 million square kilometers of land, it produces one of the highest quantum of wheat, which is to feed Russia. Secondly, Black Sea ছিল আপনার রাশিয়ান নিউক্লিয়ার যে আর্মামেন্ট, নেভাল আর্মামেন্ট যেটা ছিল, এটার হেডকোয়ার্টারটা ছিল ব্ল্যাক সিতে। এই ব্ল্যাক সিটা হচ্ছে ওয়ান অফ দি সেফেস্ট body of water in the world up in that area of the world, because ব্ল্যাক সির যে পোর্টগুলো, এই পোর্টগুলোকে সেভাস্টোপল থেকে শুরু করে, ক্রাইমিয়া থেকে শুরু করে, মিনস্ক এবং অন্যান্য যে পোর্টগুলো আছে, এইগুলো মোর অর লেস 365 days of the year ইমরান ভাই, ইমরান চৌধুরী, আপনাকে একটু থামাচ্ছি। Thank you for sharing the context, but my question to you was, you know, USA, UK and EU and NATO
especially EU countries there and the leaders of those countries, they are saying constantly that Putin can't be trusted. So if that is the position, that Putin can't be trusted, why is it that they have been wasting time on negotiations for so long? That's my first question. And secondly, what else they could have done to actually prevent this invasion, so that literally general people of Ukraine shouldn't have been facing these issues at this moment? Let me explain this to you. Why I was telling you a big preamble is just to bring you to the fact that predominantly Russia has 1.4 million troops. Russia's national defense budget tara boltese is $61 billion. But CIPRO, Sweden International Policy Research Institute boltese je eta onek din jabot Russia suppress korchilo. The main problem ta hocche, in order to sustain and in order to contain an invasion, you need boots on the ground, which NATO cannot do, Europe cannot do. ইউকের যে বর্তমান পরিস্থিতি, সিন্স দি ফিউ আদার গভর্নমেন্টস ইন দি পাস্ট যেভাবে ডিফেন্স কাট হয়েছে, যার ফলে ইউকে ইজ ওয়ান অফ দি ব্যাকবোনস অফ নেটো। ইউকের যে টোটাল কম্বাইন্ড আর্মি আছে, সেই আর্মি যদি আপনি সাইড বাই সাইড বসায় দেন, তাহলে ওয়েমব্লি স্টেডিয়াম ফিল আপ করতে পারবেন না। আপনার ডিপ্লোমেসি এবং থ্রেটস, ইকোনমিক স্যাংশন ইজ নট গোয়িং টু ডিটার পুটিন, because when a guy rises to that magnitude of despotness, he is not ready to listen to anyone else unless you really have a substantial defensive position to stop him coming to you. That is military invasion. You can't stop it. And this has been in the drawing board for a very long time. And this is going to be one of the most protracted war for Europe, and that will actually perpetuate into a difficult situation in Central Asia and Southeast Asia. You can't. This is going to be a very protracted war. Thank you. Mishu, আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা নিশ্চয়ই ফলো করছি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিভিন্ন ধরনের ভাষণ এবং তার আবেদন বিশ্ববাসীর কাছে, বিশেষ করে ইইউ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কাছে। বাংলাদেশ থেকে আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলোকে খুব ক্লোজলি কাছ থেকে মনিটর করছেন, অবজার্ভ করছেন। তার এখন পর্যন্ত তিনি এখনও দেশটি থেকে বা কিয়েভ থেকে তিনি এখনও সরে যাননি, পালিয়ে যাননি, এবং এখনও তিনি যেভাবে তার দেশের মানুষদেরকে মোটিভেট করছেন, সাহস দিচ্ছেন এই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, অনেকটাই কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থার কথা মনে করিয়ে দেয়। আপনি তার অবস্থানকে কিভাবে অবজার্ভ করছেন, বা আপনি কিভাবে দেখছেন জেলেনস্কির আজকের অবস্থানকে? আজকেও তিনি ভাষণ দিয়েছেন, আজকেও তিনি আবেদন করেছেন নো ফ্লাইং জোন ঘোষণা করবার জন্যে ইউক্রেনের আকাশে। সেটা এখন পাশ্চাত্য দেশগুলো এখন পর্যন্ত তারা খুব শক্ত অবস্থান থেকে এটার বিরোধিতা করছেন এবং নো ফ্লাইং জোন ঘোষণা করবেন না বলেও তারা জানিয়েছেন। আপনি কিভাবে অবজার্ভ করছেন, বা আপনার মূল্যায়ন কি তার আজকের অবস্থান এবং তার দেশের জাতির উদ্দেশ্যে তার ভাষণগুলো এবং পাশ্চাত্য দেশগুলোর প্রতি তার আবেদন? দুটো বিষয় এখানে খুবই খেয়াল রাখতে হবে, যে রাশিয়া যেহেতু 1991 আগ পর্যন্ত ইউক্রেন যেহেতু 1991 আগ পর্যন্ত রাশিয়ার সঙ্গেই ছিল, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, এবং দুটো দেশের মানুষ, তাদের খাদ্য অভ্যাস, এমনকি 50% বেশি মানুষ ইউক্রেনের কোনো না কোনো ভাবে রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ বিবাহ বলি, আত্মীয়তা বলি, সেই সব সূত্রে। ফলে যে জায়গাটায় একটু আপনার আগের বক্তার কাছে যে প্রশ্নটা ছিল, যে ওয়েস্টার্ন লিডাররা কি আসলে একটু চমকে গেলেন, এত দ্রুত আক্রমণ হবে, এটা কি আসলে তারা বুঝতে পারেননি, সেটা আসলে আমারও প্রশ্ন। কারণ নানা ধরনের আলোচনা, নেগোসিয়েশন, চেষ্টা চলছিল, কিন্তু 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের ভিতর দিয়ে রাশিয়া যে একটু ব্যাকফুটে চলে গেল, সেখান থেকে আবার যে রাশিয়া একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে, বিশেষ করে মিস্টার পুতিন ক্ষমতায় আসার পর থেকে সেই প্রচেষ্টাটি অনেক বেশি দৃশ্যমান হচ্ছিল। কিন্তু সেটি যে এইভাবে হামলা এই সময় এসে হবে, এইভাবে একটি রাষ্ট্র দখলের চেষ্টা হবে, সেটি হয়তো আমরা অনেকেই বুঝতে পারিনি। সেই জায়গায় ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট, যার ব্যাকগ্রাউন্ড নিয়ে নানা রকম আলোচনা আছে, তিনি কি বলে আপনার কৌতুক অভিনেতা ছিলেন, কৌতুক অভিনেতা ছিলেন, তার সঙ্গে তুলনা করা, এগুলো আসলে খুবই
হাস্যকর এবং অপ্রয়োজনীয় আলোচনা। আমার কাছে মনে হচ্ছে যে জেলেনস্কি খুবই জাতীয়তাবাদী একজন নেতা এবং তিনি তার মানুষের পাশে রয়েছেন। এবং একটা জিনিস আপনি শুরুর দিকে খেয়াল করবেন যে ইউ এর মেম্বার রাষ্ট্রগুলোর কাছে তার কি দারুণ আকুতি ছিল, কিন্তু সেই আকুতিতেও তিনি যখন সাড়া পাননি, অর্থাৎ কেউ যখন সরাসরি তার পক্ষে হয়ে নেটো বলি বা ইউরোপীয় ইউনিয়ন বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউকে বলি জড়ায়নি, তারপরেও কিন্তু মিশু, তিনি আমি দেশ ছেড়ে আন্তরিকভাবে যাননি। দুঃখিত, তিনি তার দেশের আপনাকে একটু মানুষকে থামাচ্ছি। আমাদের বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে আসছি আবার আমাদের প্যানেল মেম্বারকে নিয়ে। আমাদের সঙ্গে থাকুন এবং আলোচনায় সরাসরি অংশগ্রহণ করতে পারেন টেলিভিশন স্টুডিওতে টেলিফোন করে কিংবা ফেসবুক লাইভের মাধ্যমে। এটিএন বাংলা ইউকের ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি লাইভ যাচ্ছে।
দিলেন তাদের জন্য শুভেচ্ছা এবং সরাসরি আপনারা আজকের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আমরা কথা বলছি রাশিয়া ইউক্রেন ইস্যুতে। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন সাংবাদিক মাহফুজুর রহমান মিশু, যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট। যুক্তরাজ্য থেকে রয়েছেন ইমরান এ চৌধুরী, পলিটিক্যাল অবজারভার, এবং রয়েছেন ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, লেবার অ্যাক্টিভিস্ট। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে মিশু, আপনার কাছে প্রশ্ন ছিল যে প্রেসিডেন্ট জেলেনস্কির ভূমিকাকে কিভাবে আপনি দেখছেন এবং তার আবেদন। আমাদের নিশ্চয়ই মনে আছে যে যেদিন বিশেষ করে রাশিয়া ইনভেশন বা এই যুদ্ধের ঘোষণা দিল বা যুদ্ধ শুরু করলো ইউক্রেনের বিরুদ্ধে, তখন তিনি রাশিয়ার জনগণের কাছে আবেদন করেছিলেন যে এই যুদ্ধ একমাত্র থামাতে পারে রাশিয়ার জনগণ। আজকে আমরা জানি যে সেই রাশিয়ার জনগণও যদিও কিছু কিছু অংশে প্রতিবাদ হচ্ছে রাশিয়াতে, কিন্তু 5,000 রুশ নাগরিককে কারাবরণ করতে হয়েছে তারা এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে। রাশিয়াতে আমরা জানি ফেসবুক, টুইটার বন্ধ ঘোষণা করা হয়েছে, বিবিসি রাশিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে, তাদের সম্প্রচার ভোয়া, ডয়েচে ভেল এবং রেডিও লিবার্টি। সুতরাং পাশ্চাত্যের সঙ্গে বা নিরপেক্ষ কোনো সংবাদ রুশ নাগরিকদের পাওয়া এখন মোটামুটি একেবারেই দুঃসাধ্য। এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধকে যুদ্ধ বলা হলে তাকে 15 বছরের পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। তো এই যে অবস্থান, এবং আজকেও আমরা প্রেসিডেন্টের আবেদন দেখেছি পাশ্চাত্য দেশগুলোর কাছে, তাদের কাছে যে ধরনের আকুল আবেদন তার কাছ থেকে এসছে, এবং তিনি এখন পর্যন্ত কিয়েভ ছেড়ে যাননি। আপনার কাছে জানতে চাইবো। আবার সম্ভবত আমি ধারণা করছি তিনি কিয়েভ ছেড়ে যাবেনও না, এবং প্রেসিডেন্ট জেলেনস্কি কিন্তু শেষ পর্যন্ত তার দেশের কাছে, তার দেশের মানুষের কাছে একজন কট্টর জাতীয়তাবাদী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। ফলে জেলেনস্কি শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন বলি, যুক্তরাজ্য বলি, যুক্তরাষ্ট্র বলি, তাদের কাছ থেকে তিনি সরাসরি বা প্রত্যক্ষ যে ধরনের সহযোগিতা ইউক্রেনের মানুষ চেয়েছেন এবং তিনি চেয়েছেন তেমনটি তিনি পাননি, এবং সেটি নিয়ে তার আক্ষেপ রয়েছে। কিন্তু তিনি কিন্তু এটিও বলেছেন, ওই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলের, ফলে সেই একলা চল নীতিতেও কিন্তু তিনি এখন পর্যন্ত অটল রয়েছেন। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের প্রেক্ষাপট কি? সোভিয়েত ইউনিয়নের পতনের পরে রাশিয়া এত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে কিনা? চীনের অবস্থান কি হবে? ফলে বিশ্বে আবার যদি একটা দুটো মেরুকরণ হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের বিপরীতে চীন বা কিন্তু রাশিয়া মিলে আরেকটি বলয় গড়ে তুলবে কিনা? সেজন্য রাশিয়ার খুব ঘনিষ্ঠ দেশটি, খুব পাশের দেশটি নেতৃত্বে চলে গেলে রাশিয়ার সেই প্রভাব বলয় কতখানি ক্ষতিগ্রস্ত হবে, এগুলো অসংখ্য আলোচনা করা যায়। কিন্তু এই পুরো আলোচনা দিয়েই ইউক্রেনের উপরে যে হামলা, সেটিকে আসলে বৈধ বলার বা সেটিকে আসলে যৌক্তিক করে তোলার কোনো সুযোগ নেই, কারণ আন্তর্জাতিক যে কোনো কনভেনশন অনুযায়ী কিন্তু এই মানে রাশিয়া যেটি করেছে সেটি তারা করতে পারে না, সেটি মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ছে। ফলে সেই জায়গায় ইউক্রেনের জনগণ, ইউক্রেনের জনগোষ্ঠী খুবই ভাগ্যবান, খুবই সৌভাগ্যবান যে তারা, তাদের যে নেতৃত্ব, তাদের যে রাজনৈতিক লিডারশিপ, তারা তাদের সঙ্গে রয়েছেন। এবং অনেক বিপদের মুহূর্তেও তিনি দেশ ছেড়ে পালাননি, তিনি আত্মসমর্পণ করেননি। আপনি দেখেন রাশিয়ার পক্ষ থেকে কিন্তু যতটা না ইউক্রেন দখলের চেষ্টা, তার চেয়ে বেশি চেষ্টা হচ্ছে ইউক্রেনের বর্তমান সরকার প্রধান যিনি, তাকে সরিয়ে তাদের আজ্ঞাবহ একটি সরকারকে প্রতিষ্ঠা করা। সেটি যদি রাশিয়া সত্যি সত্যি করে ফেলতে পারে, সেটি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা, সবচেয়ে বড় ভয়ের জায়গা। দ্যাট ইজ নট অনলি ফর ইউক্রেন, কান্ট্রিজ লাইক বাংলাদেশ, যাদের পাশে একটি বড় প্রতিবেশী দেশ রয়েছে, সেই দেশগুলোর তাহলে সার্বভৌমত্ব, তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, এটি সারা পৃথিবীতে প্রশ্নবিদ্ধ হবে। ফলে সেই জায়গাটিতে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট এখন পর্যন্ত আপোষ করেননি এবং তিনি হয়তো আপোষ করবেনও না। ফলে এবং তারা কিন্তু ভালো প্রতিরোধ করেছে। ভুলে গেলে চলবে না যে ইউক্রেনও কিন্তু পৃথিবীর অন্যতম, তার 15টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে, তারা পৃথিবীর 25তম অর্থনীতির দেশ। ফলে ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে আকারে হিসাব করলে, অর্থনৈতিক সক্ষমতার বিচারে হিসাব করলে, সামরিক সক্ষমতার বিচারে হিসাব করলে ছোট, কিন্তু তারা যে প্রতিরোধটা করছে সেটি হচ্ছে আসলে আসার জায়গা। আপনাকে আমাদের মুক্তিযুদ্ধ আমরা যারা দেখিনি, যারা শুনেছি যে সে সময় পাকিস্তানের যে বিশাল সামরিক শক্তি, পাকিস্তানের সঙ্গে পুরো পশ্চিম বিশ্ব, সেখানেও কিন্তু বাংলাদেশের মানুষজন এই যে প্রবল দেশপ্রেম এবং পাকিস্তানের যে অন্যায় করেছিল তার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল বলে শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তান বাহিনী। ধন্যবাদ মিশু, অবশ্যই চমৎকার চমৎকার একটি ব্যাখ্যা। আনোয়ার বাবুল মিয়া, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আপনার কাছে আসতে চাই।
obviously, Ukraine has been asking for Ukraine to be deemed as no-flying zone to be announced by especially EU, US, and UK. And I think NATO has made it very clear that they are not going to consider, because I think their line of defense is that if that is done, then other countries will also be directly involved in this war. And this is not their war. They have made it very clear. So considering that, and at the same time, as Mishu was saying, and we know already that Ukraine is actually putting up a good fight against Russia. It's challenging, but they're still putting up a good fight. How do you see, what do you envisage, how long this war can actually go? All these economical restrictions, sanctions that's been put on Russia, public and private aspect. What is your take? I mean, what do you envisage? How long this war is going to go, or what could happen? Because the negotiations don't seem to be effective at all. Well, firstly, NATO has no role here because Ukraine is not a part of NATO, and therefore the Article 5 provision within the framework of NATO, which effectively says that an attack on one is an attack on all, cannot apply, and therefore NATO is out of the picture. In respect of any other nation providing any sort of no-fly zone, whether it's America or Britain or any other member of the European Union, the reality is that any intervention by any of those countries would effectively mean a declaration of war against. The last thing that anybody would want is a conflict between Russia and any other nation, because at the moment it's confined to Russia and Ukraine. At the moment you have a third party stepping in, we're on our way to World War III. Nobody wants that. In answer to your question about the foreseeable future, negotiations are taking place, and one waits to see what the outcome of that is. But the fact of the matter is this: when you say that Ukraine is putting up a stiff resistance, that is not entirely correct with due respect. The reason for that is this: Russia never intended to occupy the entirety of Ukraine. They've never said they would. They don't say they want that. The roadmap that they're putting forward in the negotiations do not propose that. That is not something which is in their long-term objective. The only prerequisite that they have set out is that Ukraine withdraws its ambitions to become a part of NATO. You agree with that, or our viewers may not agree with that. Other nations may or may not agree with that. The fact of the matter is, that is what's on the table as but Ukraine is a independent, sovereign country, so they should have the right to decide whether they want to join NATO or not, isn't it? Well, as far as Russia is concerned, that is something that they have an opposition to, they have a concern about. And they themselves have put forward what many may well perceive to be legitimate reasons why it is that the expansion of NATO to encroach onto the borders of Russia, potentially threatening Russia, is something that they will be very concerned about. I mean, we already have a large number of countries which are aligned with NATO. A number of countries have already, very recently, in a matter of recent days, have put themselves forward as wanting to be part of NATO. Whether or not somebody wants to join NATO, it doesn't matter. The fact is that it is a position that Russia adopted Ukraine to be part of NATO. If NATO is going to accommodate it, then Russia has a number of different leverage points which they can actually exercise. And there's a historical narrative behind that, because it's not just about Ukraine being an independent sovereign state. It also revolves around a number of other dynamic factors. The kind of concerns and the historical narrative of the West against Russia, the fact that we had a Cold War for a number of years leading up to the fragmentation, the division and the conquering effectively of the Soviet Republic, and dividing it into the nations that we now see, the Eastern Bloc. That's just the starting point. You must also understand that whatever we may think of President Putin, the labels that have been placed against him, that he's somehow mad or somehow psychotic,
these are, in my view, not entirely accurate. The fact is, he appears to be quite visionary. He appears to be concerned about the long term. He appears to be concerned about the kind of a position that Russia will be facing long after President Putin is actually gone. So, if anything, he is rather astute, rather than being psychotic. He's rather astute about the prospect of his country being targeted in many different ways, economically, militarily, and so on and so forth. There are a number of different concerns that he has. Thank it is you. no secret as well. If I could just very briefly, forgive me, if I could just very briefly finish. Yeah. It is no secret also that biolabs are being placed across the border. This is aside from Chernobyl, which is at the north of the country, but biolabs have been strategically placed against the border of Ukraine and Russia. These are legitimate concerns that President Putin has, and is entitled to be concerned about the best interests and the welfare of his nation and its. I hear that, but at the same time, I'm sure we all agree that taking all this into the context into account, it's still not valid, it's still not acceptable how Russia has invaded Ukraine. Moving to Imran Bhai, আপনার কাছে সেই একই প্রশ্ন যদি জানতে চাই যে এই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে প্রেসিডেন্ট পুতিনের উপরে এবং তার সরকারের উপরে এবং তাদের যে সমস্ত বিষয় আশয় রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেই সমস্ত দেশে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এছাড়াও আরো অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাশিয়ার বিভিন্ন ইস্যুতে। তা সত্ত্বেও আজকে প্রেস কনফারেন্সে, আজকে নেগোসিয়েশনসে বা আলোচনার যে সুযোগ ছিল রাশিয়ার সঙ্গে এবং পৃথিবীর বিভিন্ন দেশ সেই নেগোসিয়েশনস বা আলোচনায় অংশগ্রহণ করবার জন্য ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও প্রেসিডেন্ট পুতিনের অবস্থান ছিল একেবারে শুধু একটি লাইনে যে ইউক্রেনকে আগে তাদেরকে ক্ষমা চাইতে হবে বা তাদেরকে ডিফিট মেনে নিতে হবে, পরাজয় মেনে নিতে হবে, তারপরে সব আলোচনায় রাশিয়া বসতে রাজি। আপনি এই যুদ্ধকে কতদিন ধরে চলবে বলে মনে করছেন, কিংবা এই যুদ্ধের এক সময় কি আমরা এটা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারি কিনা, এই শঙ্কা আমাদের রয়েছে কিনা? যদিও আমরা দেখতে পাচ্ছি নেটো কিংবা ইইউ থেকে বলা হচ্ছে যে তারা নো ফ্লাইং জোনে যাবে না, কারণ যেহেতু সেখানে পৃথিবীর অন্যান্য দেশ জড়িয়ে পড়তে পারে। কিন্তু এই যুদ্ধ যদি এভাবে আরো ত্বরান্বিত হয়, যেখানে ইউক্রেনের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষকে এই ইনভেশনের শিকার হতে হচ্ছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে, একটি স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি কিনা? ধন্যবাদ উর্মি, অনেকগুলো জিনিস আপনি প্রশ্ন করেছেন, বাট আমি প্রথমে একটা কথা বলতে চাই যে আমি নিজে একজন 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভিকটিম। ইনভেশন এবং কিভাবে একটা জাতিকে অ্যানাইলেট করতে হয়, রেশিয়ালি কিভাবে অবলিটারেট করা হয় এবং কিভাবে জেনোসাইড করা হয়, এগুলো আমি নিজের স্বচক্ষে দেখেছি এবং আমি একজন শহীদ ফ্যামিলির ছেলে। আমার বড় ভাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 17 বছর বয়সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিহত হয়েছিল। আমি এই যুদ্ধের ব্যাপারে আমি ইউক্রেনের জনগণের ব্যথা খুব প্রকটভাবে উপলব্ধি করি এবং আমি তাদের জন্য ব্যথিত। জিনিসটা হচ্ছে এই যে আপনি যে কথাটা প্রশ্ন করেছেন, নেগোসিয়েশন কাজ করবে না, কারণ এটা, হ্যাঁ, I agree with Mr. Babul what he is saying. It is not a remit of NATO to involve physically. কিন্তু এখানে একটা প্রবলেমটা হচ্ছে এই যে নেটো কিন্তু অ্যালাউ করেছে or has given some filler যে তোমরা যদি তুমি যদি জয়েন করতে চাও তাহলে আমরা কনসিডার করব। তো আমি যে আগের বার যে কথাটা বলেছিলাম, বাড়ির পাশে আরশিনগর সেথায় এক পড়শি বসত করে, আপনার নেটো যদি একদম ইউক্রেনে যদি তাদের বেস করে, এয়ারফোর্স বেস করুক বা আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যদি তারা ওইখানে সেট করে, দিস ইজ এ ডেট্রিমেন্টাল থ্রেট ফর রাশিয়া, সেটা রাশিয়া কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। দ্বিতীয়ত জিনিস যেটা হচ্ছে যে
ইউএসএসআর কে আবার রিভাইভ করবে পুতিন। এবং পুতিন, আপনি যদি খেয়াল করে থাকেন যে 1 মাস আগে সেন্ট্রাল এশিয়ান যে কাজাকিস্তানের যে ডেসপট ডিকটেটর আছে তাকে সেভ করার জন্য ওইখানে সে 1,10,000 or 1,000, I can't remember the exact figure, ট্রুপস পাঠিয়েছে এবং সে বলেছে যে I am sending as a peacekeeping force. Now who is he to send a peacekeeping force? Because এটা কোনো ইউনাইটেড নেশনস এর ম্যান্ডেট নাই, কোনো কারোরই কোনো ম্যান্ডেট নাই। So who gives him the right? So that gives a significant understanding to the rest of the world that he is trying to revive the socialist body, minus the socialist, the USR. এবং এখানে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে আমেরিকা ইজ ইন এ ভেরি উইকার সিচুয়েশন। আফগানিস্তান থেকে যে ডেট্রিমেন্টালি তারা যে পুল আউট করেছে, এই পুল আউট করাতে আপনার একটা বিরাট ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে সেন্ট্রাল এশিয়াতে এবং সাউথ ইস্ট এশিয়াতে। এখানে দেখেন চায়না, পাকিস্তান এবং আফগানিস্তান, they are trying to form a trinity and they are going to go and join hands with Iran. Now Iran and Russia shares a common border through the Caspian Sea. So আপনি যেটা বলতে চাচ্ছেন এই নেগোসিয়েশন, হ্যাঁ, নো ফ্লাই জোন করলে, আপনি জানেন যে নো ফ্লাই জোন করে সিরিয়াতে কিরকম ভাবে নেটো মাইর খেয়েছে। অতএব এই উইকনেসে what happens when a ruler or a dictator or a unelected man becomes in the helm of a power of a country which has in excess of 35 to 55% of the nuclear arsenal of the world in his hand, সে কিন্তু ধরাকে সরা জ্ঞান করবে। 1991-এ যখন ইউএসএসআর ভেঙে যায় তখন দে হ্যাড দি বিগেস্ট ওয়ার্ল্ড ব্যাংকের লায়াবিলিটি ছিল, whereas today the whole of Europe এবং ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি রাশিয়ান অয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ক্যাপটিভ customer. So if anybody says that I'm going to take a detrimental action against Russia, the electricity and the gas will be switched off. এখানে যেটা হচ্ছে যে I wouldn't be surprised, because আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ট্রাম্পের যে ইলেকশনটা হয়েছিল, allegedly Russia has the capability to do engineer elections. Now এপ্রিল মাসে ফ্রান্সে ইলেকশন হচ্ছে এবং ফ্রান্সে যেটা আপনার বলতেছে, ইউগভ ডাটা যেটা বলতেছে, মনে হচ্ছে যে ম্যারি লে পেন ইজ গোয়িং টু উইন। নাও হোয়াট হ্যাপেন্স, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের 2টা মেম্বার হচ্ছে ইউকে এন্ড রাশিয়া, ইউকে এন্ড আমেরিকা, দে আর স্ট্র্যাটেজিক্যালি দে আর ফ্রেন্ডস ফ্রম দি ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অফ 1941। নাও এখানে চায়না অলরেডি সাপোর্ট দিয়েছে সামহাউ to Russia's invasion. It is an invasion. আমরা যতই আইওয়াশ করার চেষ্টা করি না, একটা স্বাধীন সার্বভৌম দেশে যদি ম্যান্ডেট ছাড়া এবং যদি না ডাকা হয় কাউকে, কোন দেশ যদি ঢুকে সেটাকে অ্যাগ্রেশন বলে, এবং he will not go out of Russia, Ukraine until the time the world gets united and puts boot on the ground. So that's one thing. But এখানে আরেকটা জিনিস আমি বলি, যদি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের কোনো ভোট হয়, if there is a motion, তাহলে দেখা যাবে যে ইউএসএ এবং ইউকে ভোটে দিবে ইয়েস বা নোতে, China and Russia will abstain or they will vote no, and now the only one remains is France. Now if the France has a right-wing government, then which could be influenced and engineered by Russia. So what happens, there's a huge stalemate which is going to happen. Thank you, Imran bhai. আমি এই জন্য বলছি, জাস্ট লেট মি ফিনিশ, আমি এই জন্য বলছি এটা একটা অনবগত ব্যাপার। এই মানুষের এই কষ্ট হচ্ছে, বাচ্চাদের কষ্ট হচ্ছে, মাইনাস ডিগ্রিতে রিফিউজি অল ওভার দি ওয়ার্ল্ড যাচ্ছে। দিস ওয়াজ নট এক্সপেক্টেড। ইয়েস, আই ওয়াজ এ শরণার্থী ইন 1971। আমরা জানি প্রায় 1.5 মিলিয়ন শরণার্থী ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন ইউক্রেন থেকে। আমি একটু মিশু আপনার কাছে আসতে চাইবো, যে আমরা জানি এই ইউক্রেন ইনভেশনে বাংলাদেশের একজন জাহাজের একজন ইঞ্জিনিয়ার তিনি নিহত হয়েছেন, এবং বাংলাদেশেরও বেশ বড় সংখ্যক বাংলাদেশি নাগরিক যারা ইউক্রেনে বিভিন্ন ছাত্র ছিলেন কিংবা বিভিন্ন কাজে ছিলেন, তাদের মধ্যে তারা অনেকেই বর্ডার ক্রস করে পোল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন কিংবা গিয়েছেন। আমরা কি এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছ থেকে সর্বশেষ কোনো তথ্য পেয়েছি যে সবাই
সুস্থভাবে নিরাপদে ইউক্রেন ছাড়তে পেরেছেন কিনা সব বাংলাদেশি নাগরিক, এবং যিনি নিহত হয়েছেন, যে ইঞ্জিনিয়ার যিনি নিহত হয়েছেন, তার মরদেহ বাংলাদেশে পৌঁছেছে কিনা, কিংবা পৌঁছবার কোনো ব্যবস্থা না, যিনি পোল্যান্ডে বাংলাদেশ এম্বাসি করছে কিনা। যিনি নিহত হয়েছেন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান, তার মরদেহ এখন পর্যন্ত পোল্যান্ডে সেটিকে সংরক্ষণ করা হয়েছে। তার মরদেহ নিয়ে আসলে আপনি জানেন যে পোল্যান্ড থেকে ইউক্রেন থেকে আপনার রোমানিয়া হয়ে তাদের দেশে ফেরার কথা ছিল মরদেহ, এবং বাকি যে 28 নাবিক রয়েছে মরদেহটি সেখানে রাখা হয়েছে, এবং বাকি যে নাবিকরা তারা রোমানিয়া পৌঁছেছেন আজকে, অর্থাৎ বাংলাদেশ সময় যেটি মঙ্গলবার। তাদের রোমানিয়া থেকে সে 28 জন বাংলাদেশে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু একসঙ্গে এতজনের ফ্লাইটের টিকিট আজকে পর্যন্ত পাওয়া যায়নি। ফলে আমরা ধারণা করছি তারা হয়তো বা বুধবারের কোনো একটি ফ্লাইটে 28 জন ফিরবেন, এবং সেই ফেরার যে বন্দোবস্ত সেটি বাংলাদেশ সরকার করছে। এটা হচ্ছে একটা আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে যে শুরুর দিক থেকে বাংলাদেশে অনেকেই বলছিলেন যে কোথায় কোন ইউক্রেন বা রাশিয়ায় যুদ্ধ হচ্ছে, আমাদের আসলে কি আসে যায়, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব। আমরা কিন্তু শুরু থেকে এই ভয়টা পাচ্ছিলাম যে বাংলাদেশ সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই ক্ষতিগ্রস্তের প্রথম নমুনাটা হলো যে আমাদের একজনকে জীবন দিতে হলো, আমাদের বাকি 28 জন ফেরত আসছে। সুইফট কোড বন্ধ থাকার কারণে রাশিয়ার যে ব্যাংকটির সঙ্গে বাংলাদেশ সে ব্যাংকগুলো লেনদেন করতে, বিশেষ করে রূপপুর পারমাণবিক প্রকল্পে, সেই ব্যাংক বলেছে আপাতত লেনদেন বন্ধ করতে। পয়লা মাস থেকে সেটি বন্ধ হয়ে গেছে। ফলে এখন রূপপুর প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। এবং সবচেয়ে বড় যে কথা সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের যারা গার্মেন্ট ব্যবসায়ী তাদের অল্প ব্যবসা, মানে ইউরোপ বা আমেরিকার সঙ্গে তুলনা করলে অল্প ব্যবসা, কিন্তু রাশিয়ায় তারাও পণ্য পাঠানো বন্ধ করেছে, কারণ তারা পণ্য পাঠালে তারা লেনদেনটা কিভাবে করবে সেটি অজানা। ফলে একটা ভয়াবহ রকমের পরিস্থিতির দিকে কিন্তু বাংলাদেশও পড়তে যাচ্ছে, বিশেষ করে ফিনান্সিয়ালি। দ্বিতীয় যে জায়গাটা আপা সেটি হচ্ছে যে আমাদের একটি বড় সংকট রয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে রোহিঙ্গা সংকট। যে মিশু, আপনাকে আন্তরিকভাবে দুঃখিত, থামাতে হচ্ছে। আমরা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফেসবুক লাইভও দেখতে পারেন আজকের অনুষ্ঠান, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, টেলিফোন করে সরাসরি আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
বিজ্ঞাপন বিরতির পর আমরা আজকের আলাপচারিতার শেষ অংশে পৌঁছে গেছি। আমাদের সঙ্গে রয়েছেন মাহফুজ মিশু, রয়েছেন ইমরান এ চৌধুরী, রয়েছেন ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। মিশু, আপনার কাছে ফিরে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আপনি এই যুদ্ধের প্রভাব নিয়ে কথা বলছিলেন। জি আপা, আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশে মনে করা হচ্ছিল আমাদের উপরে কোনো প্রভাব পড়বে না, কিন্তু সেই প্রভাবটি পড়তে শুরু করেছে। রূপপুরের অর্থ লেনদেনে এক ধরনের নিষেধাজ্ঞার কথা এরই মধ্যে রাশিয়া বাংলাদেশ সরকারকে জানিয়েছে। আমাদের একজন মানুষ মারা গিয়েছেন। তারপরে ধরেন আমাদের স্থলভাগে যে রাশিয়ান কোম্পানি তেল গ্যাস অনুসন্ধান করে গ্যাসপ্রম, তাদের কার্যক্রমের ভবিষ্যৎ কি সেটি নিয়ে আমরা শঙ্কিত। এর পাশাপাশি ধরেন বাংলাদেশের যে গম আমদানি হয় সেটির একটা বড় অংশ রাশিয়া থেকে আসে, বেলারুশ থেকে আসে, সেটি বন্ধ প্রায়। ফলে সেটি খাদ্য সংকট তৈরি করে কিনা। আপনি দেখেন যে সারা পৃথিবীতে আজকে সন্ধ্যায় আমি দেখছিলাম যে ক্রুড অয়েলের দাম $132 পর্যন্ত উঠে গিয়েছে, যেটি গত 10, 12, 15 বছরের ভিতরে রেকর্ড। ফলে বাংলাদেশ মাত্র মিশু, আজকে আমরা দেখেছি যে একটু থামাচ্ছে, আজকে আমরা দেখেছি যে আন্তর্জাতিক সতর্কীকরণ এসছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য সংস্থা থেকে, যে গ্লোবাল ফুড ক্রাইসিস অর্থাৎ বৈশ্বিক খাদ্য সংকটের একটা মানে খুব সমূহ সম্ভাবনা রয়েছে। বৈশ্বিক অয়েল এবং বৈশ্বিক যে এনার্জি ক্রাইসিস সেটা আরো বৃদ্ধি পাবে এই আশঙ্কা করা হচ্ছে। তো অবশ্যই এগুলো তো নিশ্চয়ই একটা বড় শঙ্কা আমাদের সম্মুখে রয়েছে। আবার আসবো আপনার কাছে। আমি এবারে ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া আপনার কাছে আসতে চাচ্ছি যে are we actually seeing the possibility of, as Imran Bhai was saying, old USSR coming back? Because today we have seen or heard the Deputy Prime Minister of Lithuania expressing his concerns, and the people of Lithuania raising the similar concerns that if Russia is doing this to Ukraine, which country will be next? And are we actually seeing the USSR coming back? Because we already, I know there's a strong possibility that Russia is possibly trying to bring Donetsk and Luhansk with Crimea, so that there's a shadow, Ukraine becomes a shadow country for Russia, so that, in terms of any future dealings with West, is much easier for Russia to maintain. What do you envisage? I mean, what would be how do you see to bring an end to this invasion or war, or can we actually bring an end? Well, you raised 2 points. First, in relation to whether or not we're going to see a re-emergence of an old Russia, I don't think that's going to be the case, because even if Russia is able to take Crimea and Luhansk and Donetsk, that does not necessarily mean that it's going to be anywhere near the kind of stretch Russia used previously. So that's one thing. Secondly, in relation to people saying that which country is going to be next, well, this is propaganda being generated and repeated, going on from the kinds of comments being made by President Zelensky, who's saying that if other countries do not engage and participate and defend Ukraine, then they're going to be next. I'm not sure that that's accurate. I don't foresee one moment that President Putin has any ambition to go beyond the nations that he is at the moment invading. And if I may just pause there, no one is saying for 1 minute that any invasion and any collateral damage, a term which has been coined by, I think it was Madeleine Albright, then any collateral damage, none of us wants to see that. And any invasion is something that is unattractive to everybody as well. Going back to your point, first of all, I don't see that ambition being there. And in terms of how this conflict is going to be resolved, I think it will be resolved. I think it will be resolved swiftly if there is goodwill on the parties, and if they foresee that stretching this out by parading double standards on a global stage is not going to be productive, then we're going to see that. But if they are going to be continuing the kind of double standards that we have seen in recent weeks and days, then I think that that's going to amplify and snowball, and it will create a new world order, because you must understand, a lot of it is also to do with the petrodollar that I was talking about. The fact that the barrels are being measured and purchased in dollars, following on from the Henry Kissinger days when he was dispatched by President Nixon, I think it was in 1974, and the deal that they struck with Saudi Arabia in relation to making sure that
oil was being bought and purchased throughout the world in dollars. If, for example, we see a situation where possibly oil is being purchased the Chinese yuan, or if we see a kind of block emerging where people jettison, or certainly a certain block jettisons the SWIFT in favor of SIPS, which is the Chinese version, and all sorts of other dynamics coming into play, we may well see a new world order, a different world order, because you've got countries like China, you've got countries like possibly even Iran, who have a very good reason to move away from the dollar. I mean, this is a very key point which many people may not follow, because if you look at what happened with Saddam Hussein, if you look at what happened with, Mr. Gaddafi, should we be, sorry, Babul Bhai, should we be worried about an atomic war or atomic, because Russia is currently holding I mean, are we actually should we be worried about a future atomic crisis or atomic war in the world? Is that should there be a conflict engaging nuclear weapons? I don't see we should. I think we should always worry, because people do possess nuclear weapons. But I'm not entirely sure that in this particular conflict there is any ambition by anybody to actually make use of those. But at the same time, sorry, Babul Bhai, because at the same time, nuclear plant in Ukraine is currently managed by Russia is actually holding the nuclear power plant in Ukraine, and we are often hearing this message on this comment about Putin that he cannot be trusted, he's a psychic, he's a paranoid. All these comments. So are we actually in a position to trust this man when he's holding the nuclear power plant in Ukraine to use it against the people of Ukraine? Well, and obviously the impact is going to be much, much wider. I think just because somebody tells you that President Putin is psychotic or somehow deranged does not necessarily mean that you should follow suit and by default render him such. I think what you must understand is I think President Putin for now has been extremely measured. He could take Ukraine in a matter of days. He could have blitzed Ukraine and carpet bombed the place to smithereens if he wanted to, if he was not concerned about collateral damage. He has not done that. He has taken a totally different approach, and possibly acknowledging that the impact on Russia, if he does not take that measure, will be great. In any event, what we see is that irrespective of this measure, the response certainly by the West has been very well. It's not been restrained. Sanctions have been coming out from all over the place. A lot of the things that are taking place on the ground are beyond and in breach of every single law that should become better being fixed. Thank you. And we've seen, for example, Russian soldiers are being paraded on the television. These sorts of things are taking place. Double standards are being paraded on a world stage. Thank you, Babul Bhai. Of course, the West is not saying, okay, go on. Thank you. Iqbal Bhai, sir, Imran Bhai, আপনার কাছে আসতে যাচ্ছি. Obviously, as I was saying to Barrister Anawar Babul Miah, that we have heard today that there is a strong possibility of global food crisis, and obviously crisis on gas and oil. That's going to impact the entire world, not only Russia and Ukraine, because we are literally recovering from the pandemic. How worried we should be in relation to all this crisis that we are anticipating, at the same time possibly a nuclear war or nuclear invasion by Russia towards Ukraine and the neighboring countries? Thank you, Urmee. Before I start and reply to your question, let me also add one thing with the gentleman from Bangladesh, Mr. Mishu, that from my knowledge serving in Bangladesh Army, I know that the whole of the Air Force, Bangladesh Air Force, is completely dependent and rely upon the equipments, radars, and everything, MiG-21s, and all the trainings are from Russia. So if there is untowardly যদি কিছু হয়, I don't know, there could be, because আমরা একটা জিনিস তাকে কেউ আন্ডারমাইন করাটা কিন্তু ভুল হবে.
intelligence officer. He served in the one of the most GRI, I think, the KGB and all that. So his perception and his dish frame and his revenge of the people who has done wrong to them is very, very different for a normal human being, because they are trained to embed themselves and to take revenge. So undermine korata bhul hobe. He can do a lot of things which untowardly hote pare world er jonno. To answer your question, secondly, যেটা হচ্ছে যে এই ইউক্রেনের এই ইনভেশনটাকে is going to perpetuate into a different problem. যেটা হবে, the China will get the opportunity to strike back to Taiwan, because world will not be able to protest China. The China had been eyeing it for a very long time, since 1949, যখন চিয়াং কাইশেক ওখানে যায় তাইপে যে he started making this new country, and America has always been supporting it since then. আরেকটা জিনিস হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে রং ডুইং গুলো জাপান করেছে চায়নার উপরে, and since General MacArthur জাপানকে যখন সারেন্ডার করিয়েছিল, তারপর থেকে জাপান for a very long time till the recession, Japan was a captive audience of USA, যার জন্য চায়না কিছু করতে পারে না. So China will take that revenge, and China has other intentions I don't want to name. But যেটা আপনি বলছেন যে এই জিনিসটা কি হবে, যে ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল একটা ইকুইলিব্রিয়াম আছে, এইটাকে কমপ্লিটলি অবলিটারেট করে দিবে এবং ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, যার ফলে আপনি দেখেন আমেরিকা ইউকে, যেটা মেইন প্রবলেমটা হচ্ছে এখানে, যে যখন বলা হয়েছিল যে all the members of the NATO has to cough up 2% of the GDP towards NATO, তখন কিন্তু জার্মানির অ্যাঙ্গেলা মার্কেল বলেছিল I can only give 0.5%. So is Mr. Macron, সেও বলেছিল, he actually pulled out of NATO for a few years and went back in, মানে তার আগে যারা ছিল. So আমি যেটা বলতেছি যে প্রবলেমটা হচ্ছে, we are going to see a lot of crisis, supply chain is going to be disrupted, বাংলাদেশের ইকোনমি is going to be in a peril because export করা যাবে না, এবং এটার মেইন আসলে আপনার not only Bangladesh, UK economy is going to be significantly impaired and affected. UK and Europe will be in very bad shoes, I'm telling you. But যেটা হচ্ছে যে already Indian Ocean, which controls 72% of the world trade, has gone into the hands up to the Djibouti, Horn of Africa পর্যন্ত এটা চায়নার কন্ট্রোলে. এখন যদি if he has the Black Sea access, he will go into Aegean Sea and the Mediterranean, which will take him to the Indian Ocean through South Africa, Cape of Good Horn. সেটা যদি সে করতে পারে, তাহলে ওয়ার্ল্ড ডমিনেন্সে আমেরিকার যে ইনফ্লুয়েন্স ছিল, সাউথ প্যাসিফিক অলরেডি গোয়িং ইনটু দি হ্যান্ডস অফ চায়না and the Indian Ocean, তাহলে কিন্তু আমাদের মতো যারা গরিব দেশ আছে, যারা নাকি লোনের উপরে বেঁচে আছে, will we be able to service those payments? If we can't, then the people who has lent us the money might as well act as bailiff. So এটা UK, France, Germany, Belgium, Italy, the whole of Europe, এবং আমি এখানে আরেকটা জিনিস বলে দেই, পুটিন ইজ আইং ফিনল্যান্ড এবং সুইডেনের মধ্যে একটা ছোট্ট দ্বীপ আছে, ওইটা যদি নেটো ফাইনালি যদি নেটো বেস বানায় বা আইসিবিএম যদি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ওখানে লাগিয়ে দেয়, then that can reach Leningrad or Moscow. So he is going to eye that one as well. You wouldn't be surprised if tomorrow he moves into that. অবশ্যই আমরা আজকে ফিনল্যান্ডের কাছ থেকেও সেই সতর্কবাণী দেখেছি। মিশু, আপনার কাছে আসতে চাচ্ছি, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। যে প্রশ্ন আমার ইমরান এ চৌধুরী এবং ব্যারিস্টার বাবুল মিয়ার কাছে ছিল, সেই একই প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে আমরা যে বৈশ্বিক খাদ্য সংকট, বৈশ্বিক জ্বালানি সংকট এবং একটা পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা রয়েছে, সবকিছু মিলিয়ে আপনার অবজারভেশন জানতে চাইবো যে আগামী পৃথিবী কোন দিকে ধাবিত হচ্ছে। আমরা মাত্র করোনার প্যান্ডেমিক থেকে উঠে আসবার চেষ্টা করছি, সেই আগ্রাসন এখনো পৃথিবী কাটিয়ে উঠতে পারেনি, তারপরে এই অবস্থান, আপনি কতটা চিন্তিত, কিংবা আমাদের বৈশ্বিক এই অবস্থা নিয়ে বাংলাদেশ কিভাবে দেখছে? না আপা, চিন্তাটা তো আসলে ভীষণ একটা চিন্তার বিষয়। আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে এই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এই যে চলমান যে যুদ্ধ, সেটি তো একটি শেষ হতে হবে।
সেটি কোথায় গিয়ে শেষ হয় সেটি একটি বিষয়, এবং সেখানে জয় পরাজয় যে পক্ষ যেভাবে ঘটুক না কেন, বিশ্বটা আসলে আবারও খুব কট্টরভাবে হয়তো 91 পূর্ববর্তী যে জায়গা, অর্থাৎ দুটো অংশ সোভিয়েত ইউনিয়ন বা তৎকালীন রাশিয়া একদিকে, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, সেরকম না হলেও একদিকে ওই অঞ্চলে রাশিয়া, পাশ্চাত্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলো, এবং এই অঞ্চলে চীন, তিনটি পরাশক্তির আবির্ভাব হয়তো আমরা দেখব। এবং এই তিনটি পরাশক্তির ভিতরে যদি রাশিয়া এবং চীন মিলে যায়, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ডলারের বিপরীতে যদি তারা তাদের মুদ্রাকে দাঁড় করাতে পারে, তাহলে হয়তো পৃথিবী স্পষ্টতই দুটো ভাগ হয়ে যাবে। সেই ভাগটির আরেকটি ভাগের নেতৃত্ব হয়তো বা চীন দেবে, অথবা রাশিয়া দেবে, অথবা চীন রাশিয়া মিলে দেবে। কারণ রাশিয়া কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে জোট, সেই জোটে তো যাবে না, সেটুকু আমরা খুবই নিশ্চিত। এখন এখানে বাংলাদেশের মতো বা ছোট ছোট দেশগুলোর উপরে যে প্রভাবটি পড়বে, সেটি হচ্ছে যে আমাদেরকে যে কোনো একটি অবস্থান আসলে ঘোষণা করতে হবে। ফলে বাংলাদেশের যে দীর্ঘদিনের ফরেন পলিসি, যে আমরা সবার সাথে একটি এখন পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে চলছি, আমরা চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, প্রতিবেশী ভারত, সবার সাথে একটা ব্যালেন্স রিলেশন রেখে চলছি, সেটি হয়তো বা খুব বেশি সম্ভব হবে না। আমি বিরতির আগে রোহিঙ্গা সংকটের কথা বলছিলাম। আমরা যে এবার ভোট দেওয়া থেকে অ্যাবস্টেইন করলাম, আমি জানি না আগামীতে রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন ভোটদানের প্রসঙ্গ আসবে, তখন ইউরোপের এই 27টি দেশ যদি সেখানে ভোটদান থেকে অ্যাবস্টেইন করে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া অ্যাবস্টেইন করে, তাহলে আমাদের কি হবে? এই রোহিঙ্গাদের নিয়ে সারা পৃথিবীর যে চিন্তার জায়গা, সেটি আলোচনার দ্বিতীয় বা তৃতীয় স্তরে চলে গিয়েছে। ফলে আগামী রোহিঙ্গাদের জন্য যে জয়েন্ট রেসপন্স প্ল্যান, যে এখান থেকে অর্থ পাওয়া যায়, যে অর্থ দিয়ে 12-13 লাখ রোহিঙ্গাদের খাওয়ানোর পড়ানোর ব্যবস্থা করা হয়, সেই প্রায়োরিটি আর থাকবে কিনা, নাকি ইউক্রেনের যারা শরণার্থী হচ্ছে তাদের দিকে পশ্চিমাদের নজর যাবে, খুবই স্বাভাবিক। ফলে সেটি আরেকটি বিষয়। এর মধ্যে বাংলাদেশের একটি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিষেধাজ্ঞা আছে, আপনি জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের কথা বলছি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ভোট না দেওয়ায় সেটির কোনো ইমপ্লিকেশন আগামীতে পড়বে কিনা, সেটি একটি বিষয়। বাংলাদেশের খুবই সামনে একটি জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নে যেহেতু বাংলাদেশকে বিশ্বস্ত অংশীদার মনে করা হয়, কোয়াডে যেহেতু প্রতিবেশী ভারত সংযুক্ত রয়েছে, ফলে সেখানে বাংলাদেশের এই যে অভ্যন্তরীণ রাজনীতি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের ভূমিকা কি হবে, এবং সেই ধাক্কাটি বাংলাদেশ সামলাতে পারবে কিনা, সেটি একটি চিন্তার বিষয়। ফলে এই উদ্বেগগুলোর পাশাপাশি জ্বালানি সংকট, আমাদের এলএনজি আমদানি, আমাদের রাশিয়ার সঙ্গে আমাদের নিউক্লিয়ার প্রকল্পের ভবিষ্যৎ, অসংখ্য চিন্তা ভাবনা বাংলাদেশের সামনে। ফলে সেই জায়গাটা বাংলাদেশ কতটা ম্যাচিউর ভাবে হ্যান্ডেল করে, সেটি কিন্তু সেটাই আমাদের দেখবার বিষয়। ধন্যবাদ মিশু আপনাকে, খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই যুদ্ধের যে অবস্থান বা এই যুদ্ধের যে এফেক্ট, সেটা নিয়ে আমরা সকলেই চিন্তিত। ধন্যবাদ। থ্যাংক ইউ ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া ফর ইউর কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ ইমরান এ চৌধুরী অবশ্যই ফর ইউর কন্ট্রিবিউশন, অ্যান্ড মাহফুজ মিশু ফ্রম বাংলাদেশ। দর্শক, শেষ করতে চাই মিশু যেটা বলেছিলেন তার সেই মন্তব্য দিয়ে, এবং আবারও মনে করিয়ে দিতে চাই আজকে ঐতিহাসিক 7ই মার্চ, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর সেই লাইনটি দিয়ে শেষ করতে চাই। পৃথিবীর দুভাগে বিভক্ত, শোষিত এবং শোষক। অবশ্যই আমরা সবসময় শোষিতের পাশে থাকব। আগামী সোমবারের আলাপচারিতা দেখবার আমন্ত্রণ রইল। সকলকে শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।